একটি দুঃখ প্রকাশ করেনি, তারা ক্ষমা চায়নি, তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি। আমাদের যে পাওনা, আমাদের সে পাওনা আমাদেরকে বুঝিয়ে দেয়নি। স্বাধীনতা অর্জনের 50 বছর, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যেমন পর্বত সম গৌরব গাথা রয়েছে, তেমনি রয়েছে অবর্ণনীয় কষ্ট বেদনার নীল সাগর। সদ্য স্বাধীন দেশে 3.5 বছরে মাথা জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বারবার আঘাত আনা হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের উপর। সকল বাধা বিপত্তি ডিঙ্গিয়ে সফল রাষ্ট্রনায়ক জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বাধীনতা অর্জনের 50 বছর দীর্ঘ লড়াই, ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগের মধ্য দিয়ে সফলতা অর্জনের পর এক নতুন বার্তা আসছে। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে কাতারে অগ্রযাত্রার পথে পাড়ি দিতে হয়েছে। আর্থসামাজিক ক্ষেত্রে নির্ধারিত সূচকের গণ্ডি, রাজনৈতিক স্থিতিশীলতা, সুদক্ষ নেতৃত্ব ছাড়া এই অর্জন চিন্তা করাই ছিল অসম্ভব। শেখ হাসিনার মতো সাহসী দূরদর্শী নেতৃত্ব আছে বলেই আমরা অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ চরিত্রে ধর্মের লেবাস পরিয়ে দেয়, চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্র ক্ষমতার অংশীদার করে। পরবর্তীতে বেগম খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধীদের গাড়িতে বাংলাদেশের সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা তুলে দেয়। বিএনপি যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য কর্মসূচি ঘোষণা করে, তখন জাতির সামনে প্রশ্ন হয়ে দাঁড়ায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের নৈতিক অধিকার তাদের আছে কিনা। 25 ও 26 মাস পালন না করে করোনার ভুয়া অজুহাতে কর্মসূচি প্রত্যাহার করে নেয়া আরেক রহস্যের জন্ম দিয়েছে। ভারত বিদ্বেষী যে সাম্প্রদায়িক গোষ্ঠী ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ জাতীয় মসজিদের ভেতর যে তাণ্ডব লীলা চালিয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সফলতা যাদের গাত্র দেখাও, সেই বিএনপি এই অপশক্তির পৃষ্ঠপোষক। সাম্প্রদায়িক অপশক্তির সহিংস তৎপরতা রুখতে বলে আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে, সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আজকের এই দিনে আমরা মনে করি তারা যত বেশি এই ষড়যন্ত্রে লিপ্ত হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত হয়ে তত বেশি এদেশের জনগণ সঠিক ইতিহাসের কাছে ফিরে যাবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কোচি। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছেন, আমাদের সেই শ্রদ্ধেয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আলোচনায় সবাই উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের
সংগ্রামী সাধারণ সম্পাদক, মাননীয় মন্ত্রী, শ্রদ্ধেয় নেতা, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি সহ উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি যে মহান নেতার নেতৃত্বে বাঙালি জাতি সেদিন পাকিস্তানের শৃঙ্খল ভঙ্গ করে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সেই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই 15 আগস্ট সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই। সংগ্রামী ভাই বোনেরা, আজকে এই আলোচনা সভার, আমাদের স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় আজকের এই দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব আনুষ্ঠানিকভাবে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন। মূলত বঙ্গবন্ধু মুজিব 7ই মার্চের যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে দিয়েই বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের কিভাবে মুক্তি হবে, স্বাধীনতা হবে, সমস্ত প্রস্তুতির কথা বাংলার মানুষকে সেদিন নির্দেশনা দিয়েছিলেন। সেই আলোকেই বাংলাদেশের প্রতিটি এলাকায়, প্রতিটি অঞ্চলে সমস্ত বাংলার সেই দামাল ছেলেরা সেদিন স্বাধীনতার যুদ্ধের জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছিল। আমি সেদিন ছোট থাকলেও আমার বাসায় কমলাপুরের পাশে মুগদায় আমার জন্ম হয়েছিল। আমি দেখেছি সেদিন ওই এলাকার সব তরুণ সমাজ, ওই এলাকার সমস্ত মানুষ, মহল্লাবাসী, তারা বাঁশ কেটে তারা তীর ধনুক বানিয়েছিল এবং তারা বাংকার খুদে তারা প্রস্তুতি নিচ্ছিল, যার যা আছে সেদিন তাই দিয়ে সেটা মোকাবেলা করার জন্য। আমি সেদিন দেখেছি 25শে মার্চে যখন গণহত্যা চালিয়েছিল ওই পাকিস্তানিরা, এই রাজারবাগে যখন আগুন লাগিয়ে দিয়েছিল, সেখানে ওখান থেকে আমরা ছোট থাকলেও আমরা দেখেছি। এবং পরবর্তীতে এই মহল্লার মধ্যে তারা ঢুকে পড়েছিল, কিন্তু সেদিন ওই মহল্লাবাসী এবং তরুণ সমাজ সেদিন সেই পাকিস্তানিদের, যার এয়ার গান, বন্দুক থেকে শুরু তীর ধনুক দিয়ে তারা প্রতিহত করেছিল। অনেকেই আমি দেখেছি জীবন দিয়েছে হাসতে হাসতে, কিন্তু তাদেরকে কাঁদতে আমি দেখিনি। তাই আজকে সেই বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে একটি ডাকে সাড়া দিয়ে আজকে 30 লক্ষ লোক, 30 লক্ষ শহীদ, সেদিন তরুণ সমাজ, মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল এই দেশ মাতৃকার জন্য। তাই আজকে ইতিহাসকে বিএনপি সহ আজকে স্বাধীনতা বিরোধীরা দীর্ঘদিন বিকৃত করেছে, কিন্তু বঙ্গবন্ধু হঠাৎ করে আজকে কারো নির্দেশে কিন্তু এই স্বাধীনতা আসেনি। বঙ্গবন্ধু মুজিব এই 48 সালের পর থেকে, 48 সাল থেকে ওই ভাষা আন্দোলনের পর থেকে স্বাধীনতার চেতনায় এই বাঙালি জাতিকে ধীরে ধীরে উদ্বুদ্ধ করেছিলেন এবং 70-এর নির্বাচনের মধ্যে দিয়েই আজকে সেদিন একক সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়েই সেদিন পাকিস্তানিরা বুঝেছিল এখন আর বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। স্বাধীনতা ঘোষণাও যেমন বঙ্গবন্ধু যে কোনো মুহূর্তে দিতে পারে, এটা পাকিস্তানিরা জেনে গিয়েছিল, তাই তারা সেদিন নরহত্যা চালিয়েছিল। তাই সেদিন বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু মুজিব তাই 26শে মার্চ ঘোষণা দিয়েছিলেন এবং 9 মাসের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাই আজকে আমাদের শপথ হোক, আমরা যেন সেই যে আত্মত্যাগ বঙ্গবন্ধু করেছিলেন, জীবন দিয়ে গিয়েছিলেন, পাশাপাশি 30 লক্ষ শহীদ
যেভাবে জীবন দিয়েছিলেন সেই বঙ্গবন্ধুর সেই অর্থনৈতিক মুক্তি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে একে একে সফল হতে চলেছে এবং বাকিটাও যেন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই আসছে, যেমন উন্নয়নশীল দেশের এসেছে এবং বাংলাদেশ হবে সারা বিশ্বের মাঝে আজকে উঁচু করে দাঁড়িয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই আগামী দিন বাংলাদেশ আরো এগিয়ে যাবে এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর বা সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনার সভার সম্মানিত সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি আজকে সভায় সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি সহ মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির প্রাণ পুরুষ, যিনি দীর্ঘদিন বাঙালি জাতিকে পাকিস্তানের শোষণ ও শাসন থেকে নিজের জীবন দিয়ে মুক্ত করেছিলেন, সেই শ্রদ্ধেয় নেতা প্রতি আমি প্রথমে শ্রদ্ধা জানাই। আমি আরো শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর সারা জীবনের সাথী, আমাদের প্রিয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রক্তগবা মাতা বেগম ফজিলুন্নেসা মুজিব সহ 1975 সনে 15 আগস্ট যারা নিহত হয়েছেন এবং 71-এর মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছেন সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই আমার বক্তব্য আরম্ভ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন 1947 সনের দেশ বিভাগের পর থেকে 1971 সন পর্যন্ত দীর্ঘ 24টা বছর পাকিস্তানের শোষণ ও শাসনের বিরুদ্ধে বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তির জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু 24টা বছর জেল খেটেছে, 14টা বছর জেল খেটেছে এবং বারবার ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করেছে। তারপরে তিনি বাংলার অধিকারের কথা কোনোদিন ভুলেনি। সংগ্রামী বন্ধুগণ, 1971 সনে 1 মার্চ আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা স্টেডিয়ামের তখন একটা খেলা হচ্ছিল পাকিস্তান ভার্সেস এমসিসি কমনওয়েলথ সহ। সেদিন আমরা দেখেছি 1971 সনের 1 মার্চে পাকিস্তানের প্রেসিডেন্ট সামরিক প্রশাসক ইহা খান যখন এই পাকিস্তানের অধিবেশন, জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকালে বন্ধ ঘোষণা করেছিল, তখন শেখ কামাল ভাই, আমরা তখন ক্রিকেট খেলা দেখতেছিলাম, শেখ কামাল ভাই সেদিন জয় বাংলা স্লোগান দিয়ে এই সীমানা পশ্চিম গ্যালারিতে ছিল, আমরা পশ্চিম গ্যালারিতে ছিলাম, সেদিন স্লোগান দিয়ে সামিনার মধ্যে আগুন জ্বালিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বেরোলো। তখন দেখলাম স্টেডিয়াম থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা বার, সাংবাদিক, সশস্ত্র হাজার হাজার মানুষ মানে স্লোগান দিয়ে স্লোগান দিয়ে এই স্টেডিয়ামের দিকে আসলো। পুরো স্টেডিয়াম সহ এই হোটেল পূবানী কোম্পানি সহ হাজার হাজার মানুষের, লাখ লাখ মানুষের জনাকীর্ণ হলো। পরে সেখানে বঙ্গবন্ধু পূবানী হোটেলের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অসহযোগ আন্দোলন দিলেন এবং সেই অসহযোগ আন্দোলন থেকে পরে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর এই লক্ষাধিক লোকের 10 লক্ষ লোকের সমাবেশে তিনি ঘোষণা করেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিন থেকেই বাঙালি জাতি প্রস্তুত ছিল এবং বাঙালি জাতি বাংলাদেশ পূর্বাঞ্চলে সমস্ত কর্মকর্তা কর্মচারী, সরকারি বেসরকারি, শ্রমিক জনতা, সাধারণ মানুষ সকল বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং
বাংলাদেশের স্বাধীনতার জন্য সবাই প্রস্তুত হয়েছিলেন। এবং 1971 সালের 26শে মার্চ যখন অপারেশন শাহস্টারের মানে শাহস্টারের নীল নকশা অনুযায়ী প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের সশস্ত্র বাহিনী আমাদের অত্যাধুনিক অস্ত্র নিয়ে আমাদের সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। রাজারবাগ পুলিশ লাইনে, আমাদের বাড়ির পাশে বিরিয়ারের মধ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত তারা আক্রমণ চালিয়েছিল। সেদিন সন্ধ্যায় এর মুহূর্তে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে বঙ্গবন্ধু অ্যারেস্ট করার পূর্বেই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দিয়ে দেয়। এবং সেদিন সন্ধ্যাবেলা পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সেদিন পাকিস্তানের টেলিভিশনে একটা ঘোষণা দিয়েছিলেন। সে বলেছেন, আই ব্যান্ড আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, হিজ লিডার শেখ মুজিব ইজ এ ট্রেটার, দিস টাইম হি ক্যান নট গো আনপানিশ। তার মানে আমি একমাত্র আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করলাম এবং তার নেতা শেখ মুজিবকে আমি বিশ্বাসঘাতক রাষ্ট্রদ্রোহী, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবো। কাজে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে জিয়াউর রহমানরা নানান কথাই বলছে বা বিএনপি সহ তারা নানান কথা বলছে। একমাত্র সেদিন পাকিস্তানের চোখে একমাত্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসাবে শেখ মুজিবকে চিহ্নিত করেছে এবং তাকে ফাঁসি ঝুলিয়ে মারতে চাইছে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে অ্যাড করেছে। কাজে এটা ইতিহাসের কথা। কাজে প্রিয় বন্ধুগণ, এখানে অন্য কথা করে পারবে না। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে আজকে যেখানে সারা বিশ্বের নেতৃবৃন্দ আজকে বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের অর্জনকে, বাংলাদেশের উন্নয়নকে যেহেতু স্বাগত যাচ্ছে, বঙ্গবন্ধুর ইতিহাসের কথা, বঙ্গবন্ধু অবদানের কথা স্বীকার করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের কথা স্বীকার করছে, সেখানে আজকে হেফাজতের নামে তার সঙ্গে বিএনপি এবং জামাত সহ তারা তাণ্ডব লীলা চালাচ্ছে। আমরা সেদিন বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ হাজার হাজার নেতাকর্মীরা আমরা নামাজ আদায় করেছিলাম। নামাজের পরে তারা জুতো উড়ে তারা আক্রমণ চালিয়েছে। তারা বায়তুল মোকাররমের তারা সকালের মধ্যেই হয়তো পকেটের মধ্যে তারা হাতুড় নিয়ে গেছে। বায়তুল মোকাররমের অনেক পাথর তারা ভেঙে আমাদের নেতাকর্মীদের উপরে ছুঁড়ে মারছে। যেহেতু আমরা দক্ষিণ দিকে রাস্তার মধ্যে ছিলাম আর ওরা উপরের দিকে ছিল, স্বাভাবিকভাবে আমাদের অনেক নেতাকর্মী সেদিন আহত হয়েছিল। বন্ধুগণ, আমরা আওয়ামী লীগরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ আমাদের ঢাকা শহরের দক্ষিণের প্রত্যেকটা এলাকায় আমরা আপনার দোলাইপাড়ের 4 রাস্তার মোড়ে আমাদের নেতাকর্মীর অবস্থান আছে, সদরঘাটে আছে, লালবাগে আছে, আমাদের নেতাকর্মীরা শাপলা চত্বরে আছে। এরকম ঢাকা শহরে প্রত্যেক জায়গায়, দক্ষিণে প্রত্যেক জায়গায় আমাদের নেতাকর্মীকে অবস্থান নিয়েছি। ইনশাল্লাহ আমরা যদি আওয়ামী লীগের সকালেও ঐক্যবদ্ধ থাকি, আমি নেতৃত্বে আজকে বাংলাদেশের উন্নয়ন যেভাবে অগ্রতা যেভাবে গেছে, ইনশাল্লাহ বিএনপি, জামাত আর হেফাজত যতই করুক না কেন তারা 71-এ পরাজিত হয়েছে, ইনশাল্লাহ ওদের বিরুদ্ধে পরাজিত হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান। মহাকাব্যের তুমি মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশের স্থপতি তুমি, জাতির জনক চিরঞ্জীব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আজকের আলোচনা সভায় আমাদের মাঝে সংযুক্ত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি। উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সহ সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক সহ আওয়ামী লীগের পরিশ্রমী অভিজ্ঞ নেতৃবৃন্দ। সকলের প্রতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর
আনন্দ উষ্ণ অভিনন্দন। বাঙালির জীবনের শ্রেষ্ঠ সময় ৭১। বাঙালির শ্রেষ্ঠ ঘটনা মুক্তিযুদ্ধ, আর শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে এসেছিলেন স্বনামধন্য বেশ কিছু রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানগণ। বিশ্লেষণে দেখা যাবে যে সম্মানিত রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সমস্ত শ্রদ্ধা উৎসাহের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সম্মানিত রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণের সমস্ত আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ছিল একটি পরিবার, বঙ্গবন্ধু পরিবার। সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের সমস্ত উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতির আত্মমর্যাদার স্বীকৃতি, বাংলা ভাষার সার্বভৌমত্বের স্বীকৃতি, বাঙালি সংস্কৃতির উদ্বোধনের সংগ্রাম। বঙ্গবন্ধুর প্রজ্ঞা শুধু রাজনৈতিক স্বাধীনতাতেই সীমাবদ্ধ ছিল না। তিনি চেয়েছিলেন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, সব মানুষের মানবাধিকারের স্বীকৃতি। তার বুকের ভেতর প্রবাহিত হতো মহান এক হৃদয়। 1975 15ই আগস্ট কিছু প্রতিক্রিয়াশীল ঘাতক ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু মূর্খ নরপিচাসের দল জানতো না ইতিহাসের সন্তানের মৃত্যু নেই। ইতিহাসের সন্তানের মৃত্যু নেই। তাই তো গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে, মীর জাফর, একই পথে ফারুক ডালিমের দল আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত। আর মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু বেঁচে আছেন আমাদের শ্যামল বাংলার অমর পদাবলিতে। বঙ্গবন্ধু বেঁচে আছেন এই বাংলার মঙ্গল কাব্যে। বঙ্গবন্ধু বেঁচে আছেন রবীন্দ্রনাথের সুর, নজরুলের বিদ্রোহ, সুকান্তের বিপ্লবী কণ্ঠে, প্রতিটি বাঙালির মানুষ পিতা, জাতির পিতা হয়ে। বঙ্গবন্ধুর কাছ থেকেই আমরা আমাদের সকল সংগ্রামের সাহস পাই। তাই তো বাঙালিকে জানতে হলে, বাঙালির হাসি কান্না আনন্দ বেদনাকে উপলব্ধি করতে হলে আমাদের বারবার ফিরে ফিরে যেতেই হবে জাতির পিতা শেখ মুজিবের কাছে। এই মহাপ্রাণকে শ্রদ্ধা জানাতে বিশেষ কোনো দলভুক্ত হতে হবে বলে আমি মনে করি না। হৃদয়ে যার বাংলাদেশ, যে বাঙালির হৃদয়ে দাসত্ব নেই, যে বাঙালির অন্তরে পরাধীনতা আর উগ্র ধর্মীয় উন্মাদনা নেই, সেই বাঙালির কাছেই বঙ্গবন্ধু অশেষ শ্রদ্ধা, ভালোবাসা আর স্বাধীনতার অহংকারের। বঙ্গবন্ধু চিরদিন থাকবেন বাঙালি জাতির প্রতিটি কীর্তির ভরসার স্তম্ভ হিসেবে। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা যদি আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, 50 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি কি? আমার মতো এদেশের সিংহভাগ মানুষই বিশ্বাস করেন যে 50 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি একজন শেখ হাসিনা।
জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের মনের ভাষা বোঝেন। তিনি গণমানুষের প্রত্যাশার কথা অনুধাবন করেন। জননেত্রী শেখ হাসিনা আছেন, তাই এই উন্নয়ন আর বাংলাদেশের অগ্রযাত্রার এই মহাযজ্ঞ। দেশরত্ন শেখ হাসিনা আছেন, তাই তো আমাদের উচ্চারণ এই ঘনঘোর বরিশায় কৃষক বুনবে বীজ, সবুজ ফসলের প্রত্যাশায় নদী হবে কল্লোলিনী, বাংলাদেশ হবে তিলোত্তমা। সকলে ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ। আজকে সবার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা, সবাই উপস্থিত, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি, সবাই উপস্থিত, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মী এবং গণভবন থেকে সংযুক্ত পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আজকে আমরা এমন একটি ক্ষণে সবাই একত্রিত হয়েছি যে স্বাধীনতা দিবসের আলোচনা করতে আমরা একত্র হয়েছি। আমরা অনেক সৌভাগ্যবান একটা জাতি, যারা মাত্র 9 মাসে স্বাধীনতা যুদ্ধ জয়ী হয়েছি। আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশে পর্যালোচনা করি, এত কম সময়ে এভাবে স্বাধীনতা অর্জন সম্ভব না। তো সেই সূত্র ধরেই বলবো, আজকের সবার আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 75-এ 15ই আগস্টে সকল শহীদদের স্মরণ করছে জাতীয় 4 নেতা, একই সাথে স্মরণ করছে 30 লক্ষ মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোনকে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। এই স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণকে ধীরে ধীরে তৈরি করেছেন স্বাধীনতার জন্য। যখন মানসিকভাবে প্রস্তুত করেছেন, একই সাথে যুদ্ধের প্রস্তুতি উনি নিয়েছেন এবং এই সময় দেখা গেছে যে অনেক বাধা বিঘ্ন, জীবনের বেশিরভাগ সময় পরিবার পরিজন থেকে উনি ছিলেন কারাগারে। এবং আমরা তার যারা সে সময় সহকর্মী ছিল, একটু আগে আমি উল্লেখ করেছি জাতীয় 4 নেতা, তারপরেও প্রতিটা ঘরে বাংলাদেশের প্রতিটা বাড়িতেই ছিলেন বঙ্গবন্ধু সম্মানিত, এবং বঙ্গবন্ধুর আসলে অঙ্গুলি হেলনেই বাংলাদেশ চলতো, তৎকালীন পূর্ব পাকিস্তান। এমন কথা নাই যেটা বাঙালি বঙ্গবন্ধুর কথা শুনেননি। এবং আমি বলবো যে 7ই মার্চের ভাষণে উনি খুব সুন্দরভাবে সুচারুভাবে স্বাধীনতা ঘোষণা করেছেন, অত্যন্ত বিচক্ষণের সাথে, কিন্তু আবার একটি আলোচনার জায়গা উনি রেখে দিয়েছেন। উনি ঘোষণা করে গিয়েছেন, সংগ্রাম পরিষদ গঠন করে দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে একটি যুদ্ধ, গেরিলা যুদ্ধ পরিচালনা করতে হয়। এবং এই সব কিছু সম্ভব হয়েছিল কারণ বঙ্গবন্ধুর যে নীতি আদর্শ কার্যক্রম ছিল তা তার নেতাকর্মীরা একই সাথে বাংলাদেশের সাধারণ জনগণ ধারণ করেছিল। আমি ধারণ এই জন্য বলবো, আসলে অনুসরণ বা অনুকরণ নয়, যে জিনিসটা বাঙালিরা তখন করেছিলেন, তার নেতাকর্মীরা করেছিলেন, সেটা হলো তারা ধারণ করেছিলেন। এবং যখনই আমরা কোনো আদর্শকে ধারণ করব, কোনো কিছু বিশ্বাস করে ধারণ করব, তখন আমাদের জন্য যে কোনো কঠিন কাজ সহজসাধ্য হয়ে যায়। এবং বঙ্গবন্ধু তারপরে যখন দীর্ঘ ইতিহাস, এখানে হয়তো অনেকেই বলবেন, কারণ যুদ্ধের সময় আমরা অনেক ছোট ছিলাম,
আমি এটুকু বলবো যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে স্বাধীনতার পরবর্তী সময় উনি পুনর্গঠনের কাজে হাত দিলেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করলেন, প্রত্যেকটা সেক্টরকে উনি সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে করলেন এবং তারপরে যখন স্বাধীনতা অর্জনের পরে এই যে দ্বিতীয় বিপ্লব অর্থাৎ অর্থনৈতিক বিপ্লবের উনি ডাক দিলেন, তখনই দেখা যায় যে এটা একটা আশ্চর্য বিষয় আমি দেখেছি যে ওই সময় জিডিপির হার প্রায় 8% উপরে ছিল। আমি একজাক্ট এটা আমার মনে নেই, হয়তো 8.3 বা 8.4 এরকম ছিল। এবং আমার জানা মতে বিশ্বের কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ যে এরকম অর্থনৈতিক অগ্রগতি সম্পন্ন করতে পারে আমি পাইনি। অনেক গবেষণা করে আমি দেখেছি, আমি এটা পাইনি। এবং তারপরের অধ্যায় আমরা সবাই জানি, আমি হয়তো অত ডিটেলসে বলবো না, কিন্তু ঠিক আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা নতুন মানে প্রজন্ম ছিলাম, যখন তারা আমরা ছোট ছিলাম, বড় হয়ে উঠেছি একটা মিথ্যার সাথে বড় হয়েছে। আমরা যারা পারিবারিকভাবে বাংলাদেশের ইতিহাস জানি, বঙ্গবন্ধুকে ছোটবেলা খুব কাছ থেকে দেখেছি, কিন্তু আসলে পাঠ্যপুস্তক বলি বা রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুকে নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে দিনের পর দিন, এবং বিশ্বে বিভিন্ন জায়গায় গেলে মানুষ কিন্তু আমাদের ঘৃণার চোখে দেখতো যে আমরা আমাদের জাতির পিতাকে হত্যা করেছি। এই যে মিথ্যা প্রচারণা, এই যে আমাদের সময়ের একটা বড় জেনারেশন যারা এই মিথ্যা নিয়ে বড় হয়েছে, আজকে যখন তারা সত্যিটা জানতে পারছে তখন কিন্তু সবকিছুই আসলে অন্যরকম ভাবে ফুটে উঠেছে। আজকে 1909 সাল থেকে আমরা যদি দেখি যে আমাদের জিডিপির হার আবার সেই উন্নত হয়েছে, এবং এই নতুন প্রজন্মকে যে সঠিক ইতিহাস জানানোর যে প্রচেষ্টা, যে চেষ্টা আমাদের মাননীয় নেত্রী নিয়েছে, আমি সেজন্য নেত্রীকে ধন্যবাদ জানাই যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। মিথ্যা আসলে সত্য কখনো চাপা থাকে না, ইতিহাস তার নিজের গতিতেই চলে, নিজের ভাষাতেই চলে। আবার আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু যে অসমাপ্ত কাজ রেখে গিয়েছেন, দ্বিতীয় বিপ্লব অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, সেই অর্থনৈতিক মুক্তি অর্জিত হচ্ছে তারই কন্যার হাত ধরে। এবং আজকে এই করোনাকালীন সময় বিশ্বের যেখানে প্রতিটি রাষ্ট্র নেগেটিভ জিডিপিতে যাচ্ছে, সেখানে আমরা 5 দশমিকের উপরে যাচ্ছি, আমাদের জিডিপির হার 5+। তো এই জিনিসটা সম্ভব হয়েছে কারণ বঙ্গবন্ধু, আমি আগেই যেটা বলেছি, বঙ্গবন্ধুর কন্যা তার বাবার সেই আদর্শকে ধারণ করেছেন, বাংলার জনগণকে ভালোবেসেছেন নিজের পরিবারের চেয়েও বেশি, বাংলার জনগণের পাশে থেকেছেন, বাংলাদেশের মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা আমার মনে হয় নেত্রীর চেয়ে ভালো কেউ জানেন না। এবং আমরা নেত্রীকে এটুকু বলতে পারি যে যেমন বঙ্গবন্ধুর অঙ্গুলি হেলনে সারা বাংলাদেশ চলতো, ঠিক তেমনি ভাবে নেত্রীর প্রতিটা কথা, আজকের অনেক সমালোচনা অনেক কিছু হয়, কিন্তু আমি কোনো জায়গায় দেশে বিদেশে কোথাও আমি কখনো শুনিনি শেখ হাসিনার কোনো সমালোচনা। এর কারণ তার আত্মত্যাগ, এর কারণ তার দেশপ্রেম, এর কারণ তার বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে সাহসিকতার সাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশের আর্থসামাজিক কাঠামোর যে উন্নয়ন উনি নিয়েছেন, সেটাকে বাস্তবায়ন করা। আমি এইটুকু বলবো যে আমরা সবাই নতুন প্রজন্ম যারা আছে বা আমাদের পরের প্রজন্ম যারা আছে, তারা যদি বঙ্গবন্ধুর আদর্শকে অনুকরণ না, আমরা যদি ধারণ করে আমরা যদি এগিয়ে যাই, আমি মনে করি শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোথাও আমরা কখনো ঠেকে থাকবো না। আজকে আমরা যদি দেখি যে নেত্রী, আমরা বলি নারী উন্নয়নের রোল মডেল, উনি কিন্তু শুধু নারী উন্নয়নের রোল মডেল না, উনি আজকে আসলে বিশ্বের একটি বিস্ময়। প্রতিটি রাষ্ট্রনায়ক জানতে চায় যে ওনার ম্যাজিকটা কি, কিভাবে উনি এটা সম্ভব করেছেন। ম্যাজিক ওই একটাই, পিতার আদর্শকে ধারণ করা। ম্যাজিক একটাই, জনগণকে ভালোবাসা, জনগণের ভাষা বোঝা, জনগণের মনের কথা বুঝতে পারা এবং সেইভাবেই কাজ করা। আমরা দেখতে পাই যে এই আমরা যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করলাম, একই সাথে স্বাধীনতার 50 বছর। আমার মনে হয় না পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কের জন্য
বা কোনো রাষ্ট্রের জন্য এত শুভেচ্ছা বাণী এসেছে। আমি অবাক হয়ে দেখি যে সে আমেরিকার প্রেসিডেন্ট বলি, আর চীনের শি জিনপিং বলি, বা ভারতের নরেন্দ্র মোদী তো নিজেই এসেছেন, জার্মানির প্রেসিডেন্টই বলি, শুভেচ্ছা বাণী দেয়নি কোন দেশ? পৃথিবীর প্রতিটা দেশ থেকে আমরা শুভেচ্ছা বাণী পেয়েছি। এর মানে যে আসলে বাংলাদেশ আজকে পৃথিবীর বুকে একটি বিস্ময়, বাংলাদেশ আজকে পৃথিবীর বুকে অন্যান্য দেশের কাছে অনুকরণীয়। তারা বাংলাদেশের কে অনুসরণ করে, আসলে বাংলাদেশকে না, তারা আমাদের জননেত্রীর যে পলিসিগুলো আছে সেগুলোকেই অনুসরণ করে। বিশেষ করে এই করোনাকালীন সময় যখন প্রয়োজন হয়েছে লকডাউন দিয়েছেন, যখন প্রয়োজন হয়েছে তখন লকডাউন উঠিয়ে নিয়েছে, অর্থনৈতিক কার্যক্রমের সাথে একটা ভারসাম্যমূলক ব্যবস্থা নিয়ে উনি এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন, এবং এই কারণেই আসলে আমাদের অর্থনীতি আজকে এত সুদূর একটা অবস্থানে দাঁড়িয়ে আছে। আমি বিশ্বাস করি যে আমরা আবারও বলছি যে আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা সত্যিকারের দেশপ্রেম নিয়ে সততা নিষ্ঠার সাথে কাজ করি, তাহলে আমরা আবারও বলবো নেত্রী সেই রূপকল্প 1941-এর আগেই আমরা উন্নত বিশ্বে পরিণত হতে পারবো। পরিশেষে আমি এটুকু বলবো যে আজকে সময় এসেছে আমরা যারা নতুন প্রজন্ম তারা বাংলাদেশকে বিশ্বের বুকে সঠিকভাবে তুলে ধরা, বাংলাদেশের যে ইতিহাস সেটা সঠিকভাবে জানতে হবে এবং সেটা প্রচার করতে হবে। এইটাই যদি আমরা করতে পারি তাহলে, এবং আমরা যদি সততা নিষ্ঠার সাথে কাজ করে যাই, তাহলে বঙ্গবন্ধু যে স্বপ্ন পূরণ না করার ঘাতকের নির্মল বুলেট যে ওনাকে কেড়ে নিয়েছে এবং যে অসমাপ্ত স্বপ্ন উনি রেখে গিয়েছেন যেটা বঙ্গবন্ধুর কন্যা পূরণ করছেন, সে তার হাতকে আমরা আরো অনেক বেশি শক্তিশালী করতে পারবো। সবাইকে অশেষ ধন্যবাদ, আবারও সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সংগ্রামী নেতা শ্রী অসীম কুমার উকিল এমপি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার পরম শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকের এই আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের পরম শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বোনেরা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, ঐতিহাসিক 7ই মার্চ, সবকিছুকে ঘিরেই এবারকার মার্চ মাস বাঙালি জাতির জন্য একটি গৌরব উজ্জ্বল মাস, আমাদের সকলের জন্য প্রচন্ড অহংকারের মাস, গৌরবের মাস এই মার্চ মাস, এবারকার মার্চ মাস। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে আমরা যখন মহা উৎসবে সারা বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসগুলি পালন করছি, কেন্দ্রীয়ভাবে যখন 17 মার্চ থেকে 26 মার্চ আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আসছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা বাণী দিয়ে এই সুবর্ণ জয়ন্তী মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখছেন। ঠিক সেই মুহূর্তে আমাদের আজকের এই আলোচনা সভা, মাননীয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমরা এগিয়ে যাচ্ছি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে। আমরা এগিয়ে যাচ্ছি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্র করার দিক থেকে। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা বিনির্মাণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি সম্মুখ পানে। আর সেই এগিয়ে যাওয়ার প্রাক্কালে আমরা যখন সারা বাংলাদেশে
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি মহোৎসবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি সকলকে সাথে নিয়ে। ঠিক সেই মুহূর্তে ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধী, তাদের আশ্রয়দাতা বাংলাদেশের জেনারেলদের রাজনীতি, ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতিরা আবার বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালেও ধর্মান্ধতার কথা বলে, ধর্মের দোহাই দিয়ে ৭১-এ যেমন ভাবে আমার মা বোনকে পাখানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, ৭১-এর দিনগুলিতে যখন সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে জয় বাংলা স্লোগান কণ্ঠে ধারণ করে ঐক্যবদ্ধভাবে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তখন মুষ্টিমেয় কিছু লোক যেমন ধর্মের দোহাই দিয়ে আমাদের স্বাধীনতার যুদ্ধের সংগ্রামের বিরোধিতা করেছে, ঠিক তেমনি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি, তখন কেউ কেউ ৭১-এর ন্যায় আবার আমাদের চোখ রাঙানি দিচ্ছে। কেউ কেউ আবার আমাদের এগিয়ে চলার পথে অন্তরায় সৃষ্টি করতে চায়, ধর্মের ধ্বজা তুলে, ধর্মের কথা বলে, ধর্মের দোহাই দেয়। তাই তো আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের সকলকে শপথ গ্রহণ করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যাওয়ার চলার পথে আমরা সকলে আরো বেশি দায়িত্বশীল হব, আমরা সকলে আরো বেশি ঐক্যবদ্ধ হব। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব সম্মুখ পানে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হব। আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে, আমরা এগিয়ে যাব স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্বপ্ন বাস্তবায়নে। ২ লক্ষ মামুনের সর্বোচ্চ ত্যাগ, যে ত্যাগের বাস্তবায়ন করবে, যে ত্যাগগুলিকে আমরা বিবেচনায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সম্মুখ পানে। আমরা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বঙ্গবন্ধুকে এদেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছে, সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, মহান মুক্তিযুদ্ধের সোনার বাংলা আমরা বিনির্মাণ করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই হোক আমাদের আজকের দিনের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী নেতা জনাব এস.এম. কামাল হোসেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, যিনি সততা, সাহসিকতা, দক্ষতার সাথে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় নেত্রী, আমাদের অস্তিত্ব জননেত্রী শেখ হাসিনা। আজকে একটি শব্দ, স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য একসময় জনপদের ক্ষুদিরাম, তিতুমির, সূর্য সেন, হাজী শরিয়তুল্লাহরা জীবনকে উৎসর্গ করেছিল। নেতাজি সুভাষ বোস, শেরেবাংলা, সরওয়ার্দীরা, যারা একটি স্বাধীনতার স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। টুঙ্গিপাড়ার বাবা মার আদরের খোকা, যে খোকা শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছে, যে খোকা এই স্বাধীনতার শব্দটির জন্য জীবনের 14টি বছর পাকিস্তানের কারাগারে নির্যাতিত হয়েছে। দুইবার তাকে ষড়যন্ত্র করে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে খোকার নেতৃত্বে বিশ্বের মানচিত্রে বাঙালির হাজার বছরের স্বপ্ন, হিন্দু মা আর মুসলমান মায়ের সেই আরাধ্য স্বপ্ন, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড জন্ম হবে, তার নাম হবে বাংলাদেশ। টুঙ্গিপাড়ার বাবা মার সেই খোকা বিশ্বের মানচিত্রে সেই বাংলাদেশের জন্ম দিয়েছিল, এবং বাংলাদেশের জন্ম দেওয়ার মধ্যে দিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ার প্রত্যয় নিয়ে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে স্বল্পোন্নত বাংলাদেশে পরিণত করেছিল, এবং বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তার লক্ষ্যে যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিলেন, সেদিন সেই ৭১-এর পরাজিত শত্রুরা, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয়নি, তারা সেদিন বাবা মার সেই খোকাকে 1975 সালের 15ই আগস্ট হত্যা করলেন।
খোকা সারা জীবনের সহধর্মিণী, অনুপ্রেরণার উৎস বেগম মুজিবকে এবং তার পরিবারের 18 জন সদস্যকে স্বাধীনতার এই দিনে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুধু বলতে চাই, আমরা স্বাধীনতার 50 বছরে আমাদের সবচাইতে গৌরব, সবচাইতে অহংকার, বাঙালি বিশ্বের সবচাইতে বড় অর্জন হচ্ছে আমাদের একজন বঙ্গবন্ধু দিয়েছিলেন মহান রব্বুল আলামিন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, সকল প্রশংসা আল্লাহ। বাঙালি হাজার বছর ধরে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের একজন বঙ্গবন্ধু দিয়েছিলেন, যে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিষ্ঠাতা, যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বল্পোন্নত বাংলাদেশে পরিণত করেছিল। আর বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে 1975 সালের 15 আগস্টের পর থেকে অবৈধভাবে সামরিক শাসক জিয়া থেকে খালেদা জিয়া, যারা 28 বছর দেশ পরিচালনা করেছিল, যারা বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষের বাংলাদেশ বানিয়েছিল, সন্ত্রাসের বাংলাদেশ বানিয়েছিল, জঙ্গিবাদের বাংলাদেশ বানিয়েছিল, অকার্যকর রাষ্ট্রের বাংলাদেশ বানিয়েছিল, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে গেছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসারকে রাতের অন্ধকারে কারফিউ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসার জওয়ানদের হত্যা করেছিল, বিমান বাহিনীর 551 জন অফিসারকে হত্যা করেছিল, 4.5 লাখ আওয়ামী লীগের নেতা কর্মীকে গুম খুন হত্যা করেছিল, সেই অন্ধকার যুগে আবার আল্লাহর আশীর্বাদ স্বরূপ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমাদের কাছে দিয়েছিলেন। আজকে আমরা গর্ব করে বলতে পারি, আমাদের শেখ হাসিনা বিশ্বের বিস্ময়, আমাদের শেখ হাসিনা, বঙ্গবন্ধুর শেখ হাসিনা, বাঙালির শেখ হাসিনা আজকে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী। আমরা দেখেছি 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে যে আমেরিকা একদিন বঙ্গবন্ধুর সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বলেছিল তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, সেই আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করছেন। শুধু ওই রাষ্ট্রপতি নয়, আমেরিকার একজন সাংবাদিক নিউ ইয়র্ক টাইমসে তার প্রতিবেদনে লিখেছেন, বলেছেন যে দারিদ্র বিমোচন কিভাবে করতে হয় আমেরিকার প্রেসিডেন্টকে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন বিশ্বের সবচেয়ে অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। আজকে চীনের প্রধান প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। আজকে জাতিসংঘের মহাসচিব কি বলছেন, যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ আজকে বিশ্ব অনুকরণীয়। তাই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমরা অহংকার, আমাদের গর্ব, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমরা আমাদের শেখ হাসিনা আছে, সেই শেখ হাসিনার পথকে কণ্ঠ কাকাকীর্ণ পথ, সেই পথকে মসৃণ করার জন্য, সেই পথকে সহজ করার জন্য আমাদের সকল ঐক্যবদ্ধ করে যারা 71 সালে বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল, সেই 71-এর খুনিরা আর 75-এর খুনিরা আজকে আবার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা শুধু বলতে চাই, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদি আসলে আপনাদের কষ্ট হয়, আর 2016 সালে পত্রিকার হেডলাইন যেদিন বিজেপি জয়লাভ করেছিল সেদিন বিএনপির ঘরে ছিল উচ্ছ্বাস, সেদিন বিএনপির স্লোগান ছিল সাবাস সাবাস মোদি ভাই, আমাদের নেত্রী তোমাদের জন্য। প্রিয় ভাই ও বোনেরা, সেদিন বেগম খালেদা জিয়া ভাবি প্রধানমন্ত্রী হিসাবে অভিনন্দন জানিয়েছিলেন। আজকে তাই বলতে চাই, মোদির বিরোধিতা নয়, বিরোধিতা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর, বিরোধিতা বঙ্গবন্ধুর, বিরোধিতা শেখ হাসিনার। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা 7ই মার্চের ভাষা বোঝে না, সেই শক্তি বিএনপি, জামাত আর 71 আর 75-এর খুনিরা আর 2004 সালের 21 আগস্টের খুনিরা আজকে ষড়যন্ত্র করছে। আসুন আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব আব্দুর রহমান।
সম্ভবত এটাই আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। সেদিন 25শে মার্চের দিবাগত রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা, সেদিন নিউ ইয়র্ক টাইম 26শে মার্চের প্রথম প্রহরে এবং ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছিল যে লিডার শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড দি ইন্ডিপেন্ডেন্স অফ ইস্ট পাকিস্তান, এবং সেই থেকে বিশ্বসভায়ও শুধু বাঙালি জাতির কাছে নয়, বিশ্বসভার কাছেও বাঙালি জাতি নতুন একটা জাতি হিসেবে সেদিন আত্মপ্রকাশ করেছিল। আজকে আমাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনা সবাই দাঁড়িয়ে আমার দীর্ঘ বক্তব্য রাখবার কোনো সুযোগ নাই, অবকাশও নাই। আমি শুধু একটা কথা বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন সংগ্রামের বাঁকে বাঁকে তার জীবন এবং তার রাজনৈতিক দর্শন, তার আত্মবিশ্বাস সব কিছু মিলিয়ে তার ভাবনায়, তার চেতনায় এই বাঙালিকে, বাঙালি জাতিকে স্বাধীন করবার স্বপ্ন তিনি পাকিস্তান এবং ভারত বিভক্তির অব্যবহতি পরেই দেখেছিলেন। সেই থেকে তিনি আন্দোলন সংগ্রামের পাশাপাশি জীবনে মৃত্যুর ঝুঁকি নিয়েছে বহুবার। তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, মৃত্যুকে তুচ্ছ করে এই জাতির মুক্তির জন্যে তিনি সেই গগন বিদারী চিৎকারে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবং মূলত সেই থেকে এই জাতি, বাঙালি জাতির স্বাধীনতার সাথে পরিচিত হলো। সেদিন থেকে বাঙালি জাতি স্বাধীনতা পেল এবং বাংলা মায়ের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে দেশ ও মাতৃকার ডাকে বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ করল। এবং মায়ের সামনে থেকে তার বোন তাকে ধর্ষণের খবর শুনবার পরেও সেই দামাল ছেলেরা বাংকার ছাড়েনি। মায়ের মৃত্যু খবর শুনে, বাবার মৃত্যু খবর শুনেও সেই দামাল ছেলেরা রণাঙ্গনের বাংকার ছেড়ে পালিয়ে যায়নি। বঙ্গবন্ধুর ডাকে এই দেশ সেদিন সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এই জাতি স্বাধীন করল। প্রিয় বন্ধুরা আমার, আজ বাঙালি জাতি স্বাধীন, অথচ বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই। বঙ্গবন্ধু বিহীন এই বাংলাদেশে আজকে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে একটা কথা আমার বলতে ইচ্ছে করে। 1975 সালের 15ই আগস্টে যেই জাতির নেতা, ইতিহাসের কালজয়ী মহাপুরুষ, এই বাঙালি জাতির যিনি দিকপাল, সেই আমাদের পিতাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে যাওয়া হয়। তার বক্ষ বিদীর্ণ করা হয় শত শত বুলেট দিয়ে। তার বুকের তপ্ত তাজা লাল রক্ত
বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সবুজ চত্বর লালে লাল হয়েছিল। ওরা ভেবেছিল কোনোদিন এই বাংলাদেশে আর বঙ্গবন্ধুর নামে কোনো স্লোগান উচ্চারিত হবে না। ওরা ভেবেছিল এই বাংলাদেশে আর কখনো জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত হবে না। শেখ মুজিবকে চিরদিনের মতো নিঃশেষ করে দেওয়া সম্ভব হবে, এই বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব হবে, কিন্তু তা সম্ভব হয় নাই। 1981 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদরের দুলালী, যিনি এই স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন, সেদিন লাখো লাখো মানুষ বিমানবন্দরে গগন বিদারী স্লোগান দিয়ে বলেছিল, চলো যাই বিমানবন্দরে, আমরা আর একবার বঙ্গবন্ধুকে দেখে আসি। সেদিন মানুষ একে অপরকে প্রশ্ন করেছিল, বঙ্গবন্ধু 75-এর 15ই আগস্টে হারিয়েছি, তাকে আমরা কি করে দেখব? সেদিন লাখো জনতার কণ্ঠে ছিল যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর বেশে আজকে আমাদের মাঝে আসছে, শেখ হাসিনাকে দেখার মধ্য দিয়েই আমরা আবার বঙ্গবন্ধুকে আরেকবার দেখব। এবং আমাদের সেই প্রিয় নেত্রী আজকে এই দেশে আসবার পর 21 বার তার জীবনে মৃত্যুর ঝুঁকি তিনি নিয়েছেন। মৃত্যুকে তিনি পায়ের ভিত্ত বানিয়ে এই অবিরাম সংগ্রামের ধারাকে অব্যাহত রেখে অবশেষে এই বাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি আজ টানা 3 বারের প্রধানমন্ত্রী। তিনি আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। আজকে প্রিয় নেত্রী এই দেশকে তিনি বদলে দিয়েছেন, অর্থনৈতিক ভাবে এই দেশকে তিনি বলতে দিয়েছেন আমাদের চেতনায়, আমাদের ভাবনায়। আজ এই দিনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন সারা বিশ্ব সভায় প্রশংসিত, এত দুর্যোগের মধ্যে, এত সংকটের মধ্যেও বাংলাদেশের যৌবনী অর্থনীতির চাকা সামনের দিকেই ঘুরছে এবং এর সব প্রশংসা আজকের এই সভার সভাপতি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে। তার বিচক্ষণ নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে। এবং এই পর্যায়ে আমি সব শেষে একটা কথা বলতে চাই, আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, বাঙালি জাতি যখন 71 চেতনা নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবার শপথে বলিয়ান, সেই সময় 71-এর সেই পরাজিত শকুনেরা নতুন করে আমার এই মানচিত্রকে খামচে ধরবার পরিকল্পনা করছে, তারা প্রচেষ্টা করছে। কিন্তু জানে না যেই জাতি, যেই সন্তানেরা জীবনকে বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করতে পারে, আর আজকে তারই কন্যা শেখ হাসিনার ডাকে প্রয়োজন হলে আরেকবার নতুন করে পাঞ্জা ধরবে, লড়াই করবে, তবু ওদের জায়গা বাংলার মারতে হবে না। এটাই হোক আমাদের আজকে আলোচনার শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনত মানুষের। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে
এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনন্দিত নেত্রী, বাংলাদেশের সকল মানুষের আস্থার একমাত্র স্থল দেশরত্ন শেখ হাসিনা, আজকের এই আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, সকলকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাই। আজকের এই দিনটি আমাদের জন্য পরম আনন্দের। 26শে মার্চ আমরা এই বাংলাদেশ পৃথিবীর বুকে একটি নতুন জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলাম। আজকে আমাদের সেই জাতি রাষ্ট্রের বাংলাদেশের 50 বছর পূর্তি। এটি আমাদের জন্য পরম গৌরবের, পরম অহংকারের। এই দিনটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাঝে সারা বাংলাদেশে উদযাপিত হচ্ছে। আমরা জানি এই মুহূর্তে করোনা মহামারী একটু বাড়ার দিকে, সে কারণে অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদেরকে এই দিনটি উদযাপন করা হচ্ছে, কিন্তু মনের উচ্ছ্বাস, মনের আনন্দ, উদ্বেগ আমার মনে হয় যে কোনো ঘাটতি কোথাও নাই। এই দিনটি উদযাপিত হচ্ছে শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দলের একদম তৃণমূল পর্যায়ে, গ্রামে গঞ্জে নানানভাবে যে যেভাবে পারছে মেলা করে, আলোচনা সভা করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে নানানভাবে এই দিনটিকে উদযাপন করেছে। আজকে অনেকেই বলছেন আমরা নাকি জনগণকে সাথে নেই নাই এই দিনটি উদযাপন করার জন্য। তাদেরকে বলতে চাই, আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। কে আপনাদেরকে বাধা দিয়েছে এই দিনটি, এই আমাদের এত বড় গর্বের, অহংকারের স্বাধীনতা দিবসটি উদযাপন করার জন্য? এটি আপনারা, আমার মনে হয়, বিভ্রান্ত করার জন্য জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়েছেন, তাই আপনারা করছেন না। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ, জনগণ আমাদের সাথে এই দিনটি উদযাপন করছে। আমি একটি কথা বলতে চাই, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে আজকে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা, সেই দেশের ওয়াল স্ট্রিট জার্নালের একটা নিউজ, কোনো ছোট দেশের জন্য আসা অনেক কঠিন ব্যাপার। আমি আমেরিকায় ছিলাম বেশ কিছুদিন, আমি জানি এবং আপনারাও সবাই জানেন, নিউ ইয়র্ক টাইম একটা নিউজ আসা খুবই অনেক বড় ব্যাপার। এই দুইটি পত্রিকায়ও আজকে গতকাল নিউজ এসেছে যে বাংলাদেশ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে, সারা বাংলাদেশ এমনকি জননেত্রী শেখ হাসিনার কথা বলে এই নিউ ইয়র্ক টাইম এই 2 দিন আগেও নিউজ করেছে এই স্বাধীনতা দিবসে, যে বাংলাদেশ আজকে একটা উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত। ওয়াল স্ট্রিট জার্নাল এটিও বলেছে যে বাংলাদেশের মানুষের যে মাথা পিছু আয়, তাদের যে গড় আয়ু, এগুলো বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে ইকোনমিক্স টাইমস লন্ডন থেকে বলেছে যে পাকিস্তান আজ উন্নয়নের ক্ষেত্রে ধুকে ধুকে আগাচ্ছে। যে পাকিস্তান বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে। মাতৃমৃত্যুর হারের কথা বলেছে যে এটি ছিল 1146, সেটা বাংলাদেশে এখন 25, আর পাকিস্তানে হলো 54। মানব সম্পদের কথা, তারপরে গড় আয়ুর কথা, এই 3টি পত্রিকাই বিভিন্নভাবে লিখেছে। আমেরিকার সিনেটের ফরেন রিলেশন বিষয়ক যে চেয়ারম্যান, তিনিও বলেছেন যে আজকে বাংলাদেশ যেভাবে স্বাধীনতার 50 বছর উদযাপন করছে, এটি আমাদের জন্য গর্বের, অহংকারের। আমরা গর্বিত এই জন্য যে কংগ্রেসে একটা স্বাধীনতার পক্ষে একটা রেজুলেশন হয়েছিল, কাজে আমরাও এই বাংলাদেশের স্বাধীনতায় গর্ব করতে, অহংকার করতে পারি। তিনি আরো বলেছেন, টেড কেনেডি তিনি ভারতে গিয়েছিলেন এবং বিভিন্ন শরণার্থী শিবিরে ঘুরে সারা পৃথিবীর মানুষকে স্বাধীনতার পক্ষে জাগ্রত করেছিলেন। কাজে এই স্বাধীনতা দিবসে আমেরিকানরা অবশ্যই গর্ব করতে পারে এবং এটি উদযাপন করতে পারে। আমি আরো একটু বলতে চাই যে এই বাংলাদেশ আজকে উন্নয়নের এক মহাসড়কে উন্নত হয়েছে আমাদের নেত্রী, নন্দিত নেত্রীর নেতৃত্বে।
এবং কিসিঞ্জার যে ভুল করেছিল সেটিও নিউ ইয়র্ক টাইম লিখেছে যে ভুলভাবে সে একটি তলাবিহীন ঝুড়ি বলেছিল। বাংলাদেশ হ্যাজ শোন দ্য পেসিমিস্ট ওয়ার্ল্ড নো লঙ্গার বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস। আজকে এই কথাগুলো আসছে। আমি আরেকটি বিষয় বলতে চাই, গত 2 দিন যাবত আজকে সন্ত্রাস হচ্ছে। জনাব মুদির, শ্রী মুদির এই দেশে তার আশা নিয়ে এবং সাথে আমাদের স্বাধীনতা উদযাপনে সম্পৃক্ত হওয়ার জন্য আমি তাদেরকে বলতে চাই যে এই যে ধর্মান্ধ গোষ্ঠী যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, জাতির সুপরিকল্পিতভাবে একটা আন্তর্জাতিক চক্র ওই পাকিস্তানের লেজুর বৃত্তি যারা করে, পাকিস্তানের উচ্ছিষ্টভোগী পা চাটা কুকুর, আজকে যারা স্বপ্ন দেখে বাংলাদেশকে তারা আবারও পাকিস্তানের একটি অংশ বানাবে, পাকিস্তান বাংলাদেশকে ধর্মান্ধদের একটি দেশ করবে, ধর্মভিত্তিক একটি দেশ করবে, তাদেরকে আমি বলতে চাই এটি কোনোদিনই বাংলাদেশে সম্ভব হবে না। বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের সময় ওই রেসকোর্স সরোয়ার্দী উদ্যানে পাক বাহিনী এবং এই রাজাকার আলবদররা আমাদের পায়ের নিচে অস্ত্র সমর্পণ করেছিল। আজকেও আমরা বলতে চাই, তোমরা যত রকম ষড়যন্ত্রই করো না কেন, এই স্বাধীনতা বিরোধী শক্তি আমরা তোমাদের মূল উৎপাটন করব বাংলার মাটি থেকে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে 20 জন বিশিষ্ট বুদ্ধিজীবী, আমি জানি না তারা কি ধরনের বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী সেই যার দেশপ্রেম রয়েছে, যার বিবেক রয়েছে, জাতির কল্যাণ মঙ্গলে কাজ করে। ওই জাফরুল্লাহ, ডাক্তার জাফরুল্লাহ সহ, আমি তাদের নামও উচ্চারণ করতে চাই না, আসিফ নজরুল, তারা বিবৃতি দিয়েছে হরতাল করা এবং এই ধরনের প্রতিবাদ করা মোদির বিরুদ্ধে এটা নাকি গণতান্ত্রিক অধিকার। আমি তাদেরকে বলতে চাই, রেল লাইনে আগুন দেওয়া, এসি ল্যান্ডের অফিসে আগুন দেওয়া, কাগজপত্র পুড়িয়ে ফেলা, এটি কি গণতান্ত্রিক অধিকার? এটা গণতান্ত্রিক অধিকার? আমার মনে হয় তারা এটা বলতেও বিশ্বাস করবে না। 2 লক্ষ মা বোনের ইজ্জত তারা কেড়ে নিয়েছে, 30 লক্ষ মানুষকে শহীদ করেছিল। তো এটাও তো পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য, এটা কি তাদের অধিকার ছিল? আমার মনে এই ধরনের বিবৃতি দিতেও তাদের দ্বিধা হবে না। তাদের উচিত ছিল যে এই যে যারা রেল লাইন ধ্বংস করে, যারা মানুষকে হত্যা করে, যারা পুলিশের উপর আক্রমণ করে, পুলিশকে গুলি করে, তাদের কি বিচার হওয়া উচিত? তাদের বিবেক নাই? তারা গণতান্ত্রিক অধিকারকে, মানবিক অধিকারকে কিভাবে অপব্যাখ্যা দেয়? ফিয়ার ফ্রম গণতন্ত্র, ফ্রিডমের 4টা সংজ্ঞা রয়েছে, 4টা সংজ্ঞা পিলার রয়েছে। পিলারের একটি হলো ফ্রিডম ফ্রম ফিয়ার, ফ্রিডম ফ্রম হাঙ্গার, ফ্রিডম ফর স্পিচ। শুধু ফ্রিডম ফর স্পিচ হলেই চলবে না, মানুষ যাতে ভয় ভীতি না থাকে, সন্ত্রাস না থাকে, এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করা, সন্ত্রাসের বিরুদ্ধে একটি নির্বাচিত সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার, সেই সরকারের দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, সম্পদের নিরাপত্তা দেওয়া, এবং সেই সম্পদের নিরাপত্তা দিতে গিয়ে এবং জাতির স্থিতিশীলতা রক্ষা করার স্বার্থে আমাদের পুলিশ তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করেছে। আর যারা এই ধরনের বিবৃতি দেয়, এই বুদ্ধিজীবীদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা বিবেক দ্বারা পরিচালিত হন, দেশপ্রেম এবং আপনারা বিবেক দ্বারা এই ধরনের পরিস্থিতিতে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। রাশিয়ান দার্শনিক দস্ত একটা খুব সুন্দর কথা বলেছে, যে সকল বুদ্ধিজীবী জাতির ক্রান্তি লগ্নে নীরব ভূমিকা পালন করে, জাতির বিরুদ্ধে ভূমিকা পালন করে, তাদেরকে আমি দুজকের আগুনে নিক্ষেপ করতে চাই। আমিও বলতে চাই, স্বাধীনতা যুদ্ধে যারা জাতির বিরুদ্ধে কাজ করেছে এবং এই দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশ যখন সমৃদ্ধির পথে, সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে, নন্দিত হচ্ছে, যারা আজকে এই দেশকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়, আবার ওই পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে আজকে এই স্বাধীনতার দিবসে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলার মাটি থেকে চিরতরে তাদেরকে সরিয়ে দিতে হবে। এই কথা বলে আমাদের নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হবে, সারা পৃথিবীতে আমরা গর্ব অহংকার করে কথা বলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবার আমাদের সেই মহেন্দ্র খন এবার আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি, বাংলার 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সর্বশেষ ঠিকানা, আধুনিক বাংলার উপকার, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,
বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরপর 3 বার সহ 4র্থবারের মতো প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা এমপি। জয়ন্তী শেখ হাসিনা এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা একই সাথে উদযাপন করছি। আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা। আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আওয়ামী লীগ সহযোগী সংগঠন সমূহ থেকে শুরু করে প্রতিটি বাঙালি দেশে বিদেশে যারা, সকলের প্রতি আমার এই শুভেচ্ছা। এবারের আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা এমন এক সময় উদযাপন করি, একদিকে যেমন জাতির পিতার জন্মশতবার্ষিকী 2020 সাল থেকে যে উৎসব আমরা শুরু করেছি, আজকে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদের প্রতি, আমার নির্যাতিতা মা বোনদের প্রতি এবং সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহায়তাকারী সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। দু সালে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম এবং অনেক বিদেশি অতিথিদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু করোনা ভাইরাসের কারণে তখন আমরা সেই উৎসব করতে পারিনি। তাই আমরা মুজিব বর্ষের কর্মসূচি 2021 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, 16ই ডিসেম্বর যখন আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, সে পর্যন্ত আমরা বর্ধিত করেছি, কারণ আমাদের এই উৎসব নানাভাবে এটা চলমান থাকবে। যদিও আবার গতকালকে থেকে আপনারা দেখেছেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদেরকে সব অনুষ্ঠানই আবার একটু সচেতনভাবে করতে হবে। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে একটি আদর্শ নিয়ে, যে আদর্শ জাতির পিতা দিয়েছিলেন। এদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন। 48 ভাষা আন্দোলন থেকে যার যাত্রা শুরু, ধাপে ধাপে একটি জাতিকে তিনি উদ্বুদ্ধ করে এগিয়ে নিয়ে যান এবং এদেশের মানুষ জাতির পিতার নির্দেশেই সেই ঐতিহাসিক 7ই মার্চের যে ঘোষণাতেই দিয়েছেন, সেই ঘোষণার ভিতরেই যা যা করতে বলেছেন ঠিক তাই মানুষ করেছিল এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেই মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি। আর আমাদের এই সংগ্রামে আমাদের বন্ধুপ্রতিম দেশগুলি আমাদের পাশে ছিল, তাদের সকলকে আমরা কিন্তু সম্মাননা দিয়েছি, যারা আমাদের যে সমস্ত দেশ এবং যে সমস্ত প্রতিষ্ঠান এবং যে সমস্ত ব্যক্তিত্ব যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছেন, তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি এই কারণে যে তাদের আমরা স্মরণ করতে চাই তাদের অবদানকে। মুক্তিকামী মানুষের পাশে তারা দাঁড়িয়েছিলেন, 1 কোটি শরণার্থীর পাশে দাঁড়িয়েছিলেন, যার ফলে আমাদের মুক্তিযুদ্ধ বিজয় ত্বরান্বিত হয়েছিল। মুক্তিযুদ্ধ বিজয়ের পর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজে হাত দেন, এত অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকেই তিনি শুধু গড়ে তোলেন নাই, বরং এই বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল। আমাদের দুর্ভাগ্য হলো যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, মিত্রবাহিনী আমাদের সহায়তা করেছে, মিত্রবাহিনী ভারতের অনেক মানুষ আমাদের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু সেই পাকিস্তানি শাসক বা সামরিক জান্তারা যারা এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদেরকে পথ দেখিয়েছে, তাদের সাথে ছিল বাংলাদেশেরই কিছু মানুষ যারা সব সময় বাঙালিদের সাথে বেইমানি করেছে,
মুনাফিকি করেছে। এবং তাদের সবসময় প্রচেষ্টা ছিল যে বাংলাদেশ যেন স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে না পারে। আর সে কারণেই আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরপরই নানাভাবে অপপ্রচার চালানো, নানা ধরনের অঘটন ঘটানো, পাটের গুদামে আগুন থেকে শুরু করে থানা লুট থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিল। একদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করবার সকল আইন কানুন নিয়ম নীতি যেমন করে যাচ্ছেন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলছেন, ঠিক তার পাশাপাশি আমরা দেখেছি এই ধরনের ধ্বংসযজ্ঞ। কিন্তু সেগুলি অতিক্রম করে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এরা যখন দেখল যে কোনো অপপ্রচার করে, কোনো বাধাবিঘ্ন সৃষ্টি করেই কিন্তু বাঙালির অগ্রযাত্রা ব্যাহত করতে পারছে না, ঠিক সেই মুহূর্তে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করল। শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে না, আমাদের পরিবারের সকল সদস্য যারা সেদিন ধানমন্ডির বাড়িতে ছিল তাদেরকে হত্যা করলো। শুধু আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। একই সাথে আমার মেজপুর বাড়ি, সেজপুর বাড়ি, ছোট ভাপুর বাড়ি আক্রমণ করে সেই পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে। যখন এই হত্যাকাণ্ডটা ঘটল, আমরা দেখছি কিছু মানুষ ওই পাকিস্তানিরা আবার আসবে এই আশাই ছিল, কিন্তু বাঙালিকে তারা চেনে নাই। জাতির পিতা 7 মার্চের ভাষণেই বলেছিলেন যে বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না, তো দাবায় রাখতে পারেনি। 21টা বছর ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা হয়েছিল, ইতিহাস বিকৃত করা হয়েছিল। ভাষা আন্দোলন বা স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ থেকে সমস্ত নাম শুধু মোছা না, 7 মার্চের ভাষণও নিষিদ্ধ ছিল। বাংলাদেশটাকে একটা ভিন্ন খাতে নিয়ে যাওয়া হচ্ছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করার পরে আমরা যখন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করলাম এবং ইতিহাসকে আবার মানুষের সামনে তুলে ধরলাম, চক্রান্ত তারপরেও আবার হলো। মাত্র 5 বছর আমরা ক্ষমতায় ছিলাম, আর এক চক্রান্ত করেই আমাদেরকে 2001-এ ক্ষমতা আসতে দেয়নি, কিন্তু তার ফল তো শুভ হয়নি। 5টি বছর আবার বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি। ঠিক একই কায়দায় সেই 1 অক্টোবর 2001-এর নির্বাচনে যে ঘটনা আমরা দেখেছি, 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে আমাদের মেয়েদেরকে পাশবিক অত্যাচার করেছে, ঘরবাড়ি পুড়েছে, লুটপাট করেছে, ঠিক একই কায়দায় কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে সেইভাবে লুটপাট, দুর্নীতি এবং নারী ধর্ষণ, নারী নির্যাতন, মনে হয় যেন একবার পাকিস্তানি সেনাবাহিনীরা যা করেছিল সেই একই কাজ তারা করা শুরু করেছিল। সেই কথাগুলিও নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই অবস্থার মধ্যে দেশে এমার্জেন্সি হয়, আর এমার্জেন্সি হলে প্রথম আমাকেই গ্রেপ্তার করে। কিন্তু আমরা দমে যাইনি, আমাদের নেতাকর্মীও দমে যায়নি, বা আমাদের ছাত্ররা, শিক্ষকরা প্রত্যেকেই প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে। 2009-8 নির্বাচনে আবার আমরা জয়ী হই, দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দেশের জনগণের প্রতি, শুকরিয়া আদায় করছি আমাদের রাব্বুল আলামিন মহান আল্লাহর কাছে এই জন্য যে সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার আসার পর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার আছে। তাও তো মাত্র 12 বছর। এই 12 বছরে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে। এটা হতে পেরেছে এই কারণে যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, যে আদর্শ জাতির পিতা আমাদের দিয়ে গিয়েছিলেন, 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর যে আদর্শকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আওয়ামী লীগ সরকার আসার পর আমরা আবার সেই আদর্শকে পুনর্বাসন করে সেই আদর্শ নিয়েই আমরা দেশ পরিচালনা করেছি। এখানে নতুন কিছু না, ম্যাজিক কিছু না, এটা হচ্ছে সেই আদর্শের
আদর্শকে ধারণ করা, আদর্শ নিয়ে দেশ চালানো এবং আদর্শকে বাস্তবায়ন করা, যার ফলাফল আজকের বাংলাদেশ। আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। জাতির পিতা স্বল্পোন্নত দেশ থেকে গিয়েছেন, আমরা এখন উন্নয়নশীল দেশে এদেশকে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমরা যখন 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, করোনা ভাইরাসের কারণে অনেক উৎসব আমরা করতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বাংলাদেশ, তাছাড়া জাতির পিতার যেটা আকাঙ্ক্ষা ছিল, যে কাজটা তিনি শুরু করেছিলেন স্বাধীনতার পরপরই, ভূমিহীন গৃহহীনদের ঘর করে দেওয়া, আমরাও সরকার এসে সেই একইভাবে গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দেওয়া শুরু করেছিলাম। তা আমরা আবারও সেই পদক্ষেপ নিলাম এবং আজকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রত্যেকটা মানুষের একটা মাথা গোঁজার ঠাঁই হবে। আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি। সেই সাথে সাথে মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা। জাতির পিতা 9 মাসের ভিতরে আমাদের যে সংবিধান উপহার দিয়েছিলেন, সেখানে তিনি যে আমাদের নির্দেশনাগুলি এই সংবিধানে দিয়েছিলেন এবং যে মৌলিক অধিকারের কথাগুলি তিনি বলে গিয়েছিলেন, আমরা একে একে তা বাস্তবায়ন করে যাচ্ছি। মানুষের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিক্ষার সুযোগ সৃষ্টি করা, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা, এবং সেই পথে ধরেই কিন্তু আজকে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস হয়তো আমাদের সাময়িকভাবে কিছু বাধা সৃষ্টি করেছে, কিন্তু তারপরে কিন্তু আমরা থেমে যাইনি। আমাদের কাজগুলি অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। সেই ক্ষেত্রে আমি আমার আওয়ামী লীগের নেতাকর্মী যেখানে আছেন তাদেরকেও বলবো, এবং আওয়ামী লীগ আমাদের প্রতিটি সহযোগী সংগঠন, যখন করোনা ভাইরাসের প্রচণ্ড মহামারী আকার ধারণ করলো, সেই সময় যখন মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, আবার সেই করোনার একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি আসছে। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য। ঠিক আগের মতনই আপনাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে সাথে কতগুলি নির্দেশনা যা আমরা আগে দিয়েছিলাম আমরা পুনর্ব্যক্ত করব, সেগুলি আবার পালন করার জন্য ব্যবস্থা নিতে হবে। কারণ সরকারের পক্ষ থেকে আমরা যা করব, কিন্তু সাথে সাথে আমাদের রাজনৈতিক দল, যে দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া, তিনি 57 সালে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের পদে এই দলকে সংগঠিত করেছিলেন। তার চিন্তা ছিল বাংলাদেশের স্বাধীনতা। কাজে যে দলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে, সেই দলের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এদের দেশের মানুষের প্রতি। কাজে আবার আমাদেরকে সেইভাবেই মানুষের পাশে দাঁড়াতে হবে। এই স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে মানুষ মেনে চলে, তাদের মাঝে মাস্ক বিতরণ করা, দরিদ্রের প্রতি সহানুভূতিশীলা, তাদেরকে সব রকম সহযোগিতা করা, স্বাস্থ্যবিধি যাতে মানুষ মেনে চলে সেদিকে দৃষ্টি দেওয়া, নিজেরাও মেনে চলা, এই ব্যবস্থাগুলি প্রত্যেকের হাতে নিতে হবে। তাছাড়া আমরা জাতির পিতার যে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করবার জন্য 17ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত যে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম, হ্যাঁ, করোনার কারণে আমাদের সেখানে লোক সমাগম আমরা সব সময় করতে করিনি, কারণ সমাকুলের স্বাস্থ্য সুরক্ষার কথা আমাদের চিন্তা করতে হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা আমরা নিতে পেরেছি। ইতিমধ্যে আমরা যাদেরকে দাওয়াত দিয়েছিলাম সবাইকে আমরা দাওয়াত দেইনি, কারণ সেটাও স্বাস্থ্যবিধি মেনে যাতে চলতে পারে সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশে এসেছেন এবং আমাদের এই আনন্দ উৎসবে যোগ দিয়েছেন। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে। এসেছেন এখানে মালদ্বীপের রাষ্ট্রপতি, নেপালের রাষ্ট্রপতি,
কারণ আপনারা জানেন যে নেপাল আমাদের মুক্তিযুদ্ধের সময় অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। সে এসেছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী, এবং ভুটানের প্রধানমন্ত্রী যে এসেছেন, ভুটান এক যে রাষ্ট্র সর্বপ্রথম ঘোষণা দিয়েছিল, তখনও পাকিস্তানের হানাদার বাহিনী কিন্তু সারেন্ডার করেনি, কিন্তু ভুটান আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়ার ঘোষণা ভুটান দিয়েছিল। এই ঘোষণাটা সেই সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা মাঠে ময়দানে মুক্তিযুদ্ধ করে যাচ্ছিলেন তাদের জন্য যেমন প্রয়োজন ছিল, এবং সেই সাথে সাথে আমরা যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলাম, ওই ঘোষণাটা শোনার সাথে সাথে মানে আমাদের মনে হয়েছিল যে এই বন্দিখানায় থাকলেও আমাদের জীবনটা সার্থক, যে আজকে বাংলাদেশ স্বাধীন, অন্তত প্রথম একটা দেশ ঘোষণা দিয়েছে, এবং এরপরেই ভারত ঘোষণা দেয়। কাজী সেই ভুটানের প্রধানমন্ত্রী এসছেন। ভুটানে করোনার কারণে তিনি যে আমাদের এখানে এসছেন, তাকে কিন্তু ফিরে গিয়ে 21 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে, এবং এয়ারপোর্ট থেকে তিনি যে থিম্পুতে পৌঁছাবেন সেখানে তিনি ড্রাইভার নেবেন না, নিজে গাড়ি চালিয়ে যাবেন। এই কারণে ড্রাইভার যদি আসে তাকেও 21 দিন কোয়ারেন্টাইন করতে হবে। তো কতটা মানে আমি মনে করি যে স্যাক্রিফাইস তিনি করেছেন, আত্মত্যাগ করেছেন শুধুমাত্র বাংলাদেশের এই উৎসবে যোগ দেওয়ার জন্য। কাজে আমি নেপালের প্রেসিডেন্ট এবং মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী সকলে সরাসরি যোগ দিয়েছেন, সেজন্য তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে যে আমাদের এই উৎসবকে তারা আরও বেশি আলোকিত করেছেন, উদ্ভাসিত করেছেন, আমাদের অনেক মানে সম্মান বাংলাদেশকে দেখিয়েছেন। যদিও আমরা আমাদের সকলকে আমরা খুব মানে প্রতিটি জিনিস আমরা করেছি কিন্তু খুব সীমিত আকারে, এই কারণে যে স্বাস্থ্যবিধি কোনো মতেই যেন লঙ্ঘিত না হয় তার জন্য, কিন্তু ভার্চুয়ালি এটা সবসময় প্রচার করা হয়েছে সমগ্র বাংলাদেশে এবং বিশ্বব্যাপী, যাতে সবাই ঘরে বসে দেখতে পারেন বা অন্য সব জায়গায় যেখানে আছে কর্মরত তারা যাতে দেখতে পায় সেই ব্যবস্থাটা করেছি। এছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শুরু করে সমস্ত পৃথিবী জুড়ে, পৃথিবীর প্রায় প্রতিটি দেশই আমাদেরকে কিন্তু বার্তা পাঠিয়েছেন। পৃথিবীর সমস্ত মহাদেশ অর্থাৎ এশিয়া, আমেরিকা, আফ্রিকা, ইউরোপ থেকে শুরু করে সকল মহাদেশ থেকেই কিন্তু সেই মঙ্গোলিয়া পর্যন্ত সমস্ত দেশ আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মহামান্য আমাদের রানী, গ্রেট ব্রিটেনের রানী এলিজাবেথ, তিনি বার্তা দিয়েছেন। গ্রেট ব্রিটেনের ওয়েলসের প্রিন্স চার্লস তিনি বার্তা দিয়েছেন। গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনিও বার্তা দিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট তিনি বার্তা দিয়েছেন। সেই সাথে সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্স তারাও বার্তা দিয়েছেন। তাছাড়া গালফ কান্ট্রির অন্যান্য দেশ, কুয়েত, কাতার, আলজেরিয়া থেকে শুরু করে জর্ডান, প্রায় সব দেশই আমাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। মানে এত নাম বলতে গেলে আমাদের অনেক সময় লাগবে। ভ্যাটিকান সিটি থেকে পোপ আমাদেরকে বার্তা দিয়েছে, শুভেচ্ছা বার্তা। ইটালির প্রেসিডেন্ট এবং ইউরোপের জার্মানির প্রেসিডেন্ট থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট সহ ইউরোপিয়ান দেশগুলি, সেই দেশগুলি থেকেও আমাদের কাছে বার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে যারা ভিডিও করে দিয়েছেন সেগুলি অনেকগুলো আমরা দেখিয়েছি। ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তিনিও বার্তা পাঠিয়েছেন। কাজে আমরা সমস্ত বার্তাগুলি আমাদের কাছে আছে। ব্রুনাইয়ের সুলতান তিনিও বার্তা দিয়েছেন, আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমি মনে করি যে সারা বিশ্বে এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, জাতিসংঘ থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান, ওআইসি, জাতিসংঘ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি, প্রায় 27টা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা শুভেচ্ছা বার্তা পেয়েছি।
আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। বাংলাদেশ স্বাধীন দেশ, কাজে এই দেশের প্রতি সকলের যে শুভেচ্ছা জানানো, এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানের। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, আমরা এই সব বার্তা আমরা শোনাতে বা দেখাতে পারিনি, সেটা ছিল সময়ের অভাবে, কিন্তু আমাদের তরফ থেকেও আমাদের এই প্রচেষ্টা থাকবে যে এখন ডিজিটাল বাংলাদেশ, আমরাই করেছি ডিজিটাল বাংলাদেশ, যে সমস্ত বার্তাগুলি আমাদের কাছে রক্ষিত আছে এটা আমি দেব, এবং সেগুলি ধীরে ধীরে আমাদের তরফ থেকে আমাদের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এটা প্রচার করতে হবে। এটা আমরা প্রচার করব, মানুষের কাছে এই কথাগুলি আমরা পাঠাবো যে কারা কারা আমাদেরকে এই বার্তাটা দিলেন, এবং তাদের শুভেচ্ছা বার্তাগুলি যেন সাধারণ মানুষ জানতে পারে সে ব্যবস্থাটা আমরা নেব। এগুলি সমস্ত অনুষ্ঠানগুলি যে আমাদের উৎসবটা হলো 17ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত, এই অনুষ্ঠান মালাও সম্পূর্ণ ভিডিও করা হবে, এবং এটা আমাদের নেতা কর্মীদেরকে একেবারে তারা যেন জানতে পারে, দেখতে পারে, সেজন্য সেই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস পর্যন্ত এটা সমগ্র বাংলাদেশে প্রচার করতে হবে। তবে প্রচার করার জন্য সবাই কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে, এই বিষয়ে কিন্তু কোনো ঘাটতি থাকবে না, কারণ এখন তো অনলাইনে সবই করা যায়। আর আমরাও একটা উদ্যোগ নিচ্ছি, সরকারের পক্ষ থেকে আমরা নিচ্ছি যে অন্তত আমাদের টেলিভিশন, বিশেষ করে সংসদ টেলিভিশন আছে, যে আমরা কিছু কিছু করে এই অনুষ্ঠানের সমস্তগুলি আমরা প্রচার করা শুরু করব। একটু সময় লাগবে, এগুলি একটু গুছিয়ে নিয়ে আমরা এইভাবে কাজ করব, এটা আমরা করতে চাই। আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে বলবো যে আমরা 2020 সালে জন্মশতবার্ষিকীতে সিদ্ধান্ত নিয়েছিলাম সারা বিশ্বব্যাপী, সারা বাংলাদেশব্যাপী আমরা বৃক্ষরোপণ করব। আমি মনে করি আবারও আষাঢ় মাস যখন সামনে আসবে আমাদেরকে আবার সেই উদ্যোগ নিতে হবে। আমরা সমগ্র দেশব্যাপী জাতির পিতার নামে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সামনে রেখে সমগ্র বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ করে আমাদের সবুজ বাংলা যেন আরও সবুজ হয়, আমরা সেই ব্যবস্থাটা নিতে থাকব। তাছাড়া যারা গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিচ্ছি, সেখানে আমি সকলের সহযোগিতা চাই যে কোনো এলাকায় যদি সত্যি একেবারে যারা গৃহহীন, ভূমিহীন, তারা যেন বাদ না পড়ে, সেটা কিন্তু দেখা আমাদের কর্তব্য। এই বিষয়ে আমাদেরকেও একটু সচেতন থেকে, যদি কেউ বাদ পড়ে নিশ্চয়ই আমাকে জানাবেন, আমরা তার ঘর করে দেব, একটি লোক গৃহহারা থাকবে না। আমরা প্রায় 99% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, অর্থাৎ প্রায় শতভাগ বিদ্যুৎ আমরা দিচ্ছি, এবং আমরা সেটা আর বাকি যেটুকু সেটাও করে দেব। প্রত্যেকটা ঘর আলোকিত হবে। দুঃখের বিষয়ে আমরা স্কুল খুলতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটা এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, হঠাৎ করে প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে আমরা ঠিক এখন না করে আমরা রোজার পরে, ঈদের পরে আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেব। ইতিমধ্যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় পুরনো যে সমস্ত হল ঘরগুলি যা যা আছে সেগুলি মেরামত করা, নতুন করে সেগুলি করা, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা এই সুযোগে সেই কাজগুলি করে দিচ্ছি। তাছাড়া আমাদের উন্নয়নের কাজগুলি চলতে থাকবে, যে বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব। ভ্যাকসিন আমরা দেওয়া শুরু করেছি, প্রাইম মিনিস্টার মোদি আমাদেরকে আরও ভ্যাকসিন উপহার দিচ্ছে, আর আমরা পয়সা দিয়ে যেটা কিনছি সেটাও আমরা পাবো। কাজে আমাদের এই ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও এটা অব্যাহত থাকবে, কারণ মানুষের জীবন বাঁচানো, মানুষের স্বাস্থ্য সুরক্ষা রাখা, এটা আমাদের কর্তব্য। আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা মানুষ যেন মাস্ক না পরে বাইরে না যায়, সকলেই যেন মাস্ক পরে, সেটা সকলকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আর যেখানে যত আমাদের মিটিং, যেমন আজকে এখানে সবাই এক হয়েছেন, আগামীতে আরও কম সংখ্যক থাকতে হবে, একটা নিরাপদ দূরত্ব মেনে বসতে হবে। আর প্রত্যেকটা অনুষ্ঠান, যেমন কোনো সভা বা প্রশিক্ষণ বা সেমিনার যাই কিছু হোক, সেটা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে করতে হবে। এটা সকলের ক্ষেত্রেই
প্রযোজ্য যে আমাদের যারাই যে কোনো কর্মসূচি থাক, এখন অনেক কর্মসূচি দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেক কর্মসূচিতেই স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে সেমিনার হোক, প্রশিক্ষণ হোক, কর্মশালা হোক, যাই হোক সেগুলি করতে হবে। আর তাছাড়া যতদূর সম্ভব উন্মুক্ত জায়গায়, খোলা জায়গায় অনুষ্ঠানগুলি করলে পরে, কারণ ঘরের ভিতরে থাকলে আরও বেশি এটা প্রাদুর্ভাব দেখা দেয়। এই জন্য যতটা খোলা জায়গায় করা যায় সে বিষয়ে সবাইকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এটা আমি চাই। আমরা সত্যি খুব আনন্দিত যে জাতির পিতা দেশ স্বাধীন করে গেছেন, আমরা যে সুবর্ণ জয়ন্তীটা পালন করার সুযোগ পেলাম, এই জন্য সত্যি আমি জাতির কাছে কৃতজ্ঞ, এদেশের মানুষের কাছে কৃতজ্ঞ। যারা আমাদেরকে নির্বাচিত করে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সরকারের থেকে আমরা আমাদের এই সব থেকে বড় অর্জন স্বাধীনতা, সে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করতে পারলাম। আর জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করতে পারলাম। এবং আমরা ৯৭ সালে আমাদের স্বাধীনতা রজত জয়ন্তীও আওয়ামী লীগ ক্ষমতায় থেকেই কিন্তু এই উৎসবটা আয়োজন করেছিলাম। এবং আপনারা জানেন যে সেই সময় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এবং টার্কির প্রেসিডেন্ট সুলেমান দেমিরেল একই সাথে ওই দিন বাংলাদেশে এসেছিলেন, যাদেরকে নিয়ে আমরা শরদি উদ্যানে শিখা চিরন্তন স্থাপন করেছিলাম। কাজে যা বাংলাদেশের জনগণ আমাদেরকে সেই সুযোগ দিয়েছিলেন ভোটের মাধ্যমে নির্বাচিত করে। একটি বিষয় ঠিকই আমরা লক্ষ্য রাখি যে 1975 সালে 15 আগস্টের পর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলেও বাংলাদেশের জন্য স্বাধীনতার জন্য যে উৎসব, সে সময় কিন্তু আওয়ামী লীগই সরকারে থাকে, আওয়ামী লীগই সরকারে আছে, আওয়ামী লীগ সরকারের থেকেই কিন্তু এই উৎসবগুলি করেছে। এটা বোধহয় আল্লাহর একটা রহমত। আর বাংলাদেশের জনগণের চেতনা, তারা যে সবসময় সজাগ, এটাও, এবং সেই আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শে যে বিশ্বাস করে, এটাই কিন্তু প্রমাণিত সত্য। যা হোক, দীর্ঘদিন আমরা আছি ঘরে বন্দি, অনেকটা বন্দিখানায়। তো এই মাত্র কয়েকটা দিন আমরা সুযোগ পেয়েছি। আমি অনুরোধ করব যে আমাদের এই করোনা ভাইরাস যেহেতু আবার এই প্রাদুর্ভাব দেখা গেছে এবং এই ভাইরাসটারও আবার ভিন্ন ভিন্নভাবে এসেছে, কিন্তু আমরা ঠিক আগের মতো আবার আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। তখনও বলেছিলাম যে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, কোনো জলাধার যেন অনাবাদি না থাকে, সেখানে মৎস্য চাষ বা অন্যান্য যা দরকার, এবং সে কোনো ফসল চাষ করা বা ঘরের ড্রয় একটা মরিচ গাছ লাগালেও লাগাতে হবে, সবাই যেন এটা লাগান। এই জন্য যে প্রাদুর্ভাব কতদূর যাবে আমরা এখনও তা জানি না। তার জন্য আমাদের প্রস্তুতি আমাদের থাকতে হবে যে আমাদের দেশের মানুষ খাদ্যে কষ্ট না পায়, আমাদের দেশের মানুষ যেন সুস্থ থাকতে পারে এবং প্রয়োজনে আমরা যেন অপরকে সাহায্য করতে পারি, সেইভাবেই আমাদেরকে চলতে হবে। সেদিকে আপনারা খেয়াল রাখবেন, এটা আমরা চাই। আমরা যে সমস্ত কর্মসূচি নিয়েছি ইতিমধ্যে অর্থনৈতিক উন্নয়নের জন্য, যে আমরা প্রত্যেকটা গ্রামে মানুষ শহরের সুযোগ পাবে, অর্থাৎ গ্রামকে আমার গ্রাম আমার শহর, এই শহরের নাগরিক সুবিধাগুলি আমরা দেব। ইতিমধ্যে রাস্তাঘাট, পুল, ব্রিজ ব্যাপকভাবে করছি। তাছাড়া আমরা বিভিন্ন মেগা প্রজেক্ট করে যাচ্ছি। এগুলি যখনই সম্পন্ন হবে আমাদের জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, অর্থনীতি আরও শক্তিশালী হবে, আরও মজবুত হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। আমরা সেইভাবেই আমাদের কাজ করে যাচ্ছি। আর তাছাড়া আমাদের আঞ্চলিক সহযোগিতা এবং সারা বিশ্ব বাংলাদেশ যে পররাষ্ট্রনীতি মেনে চলে, সেই নীতির আলোকেই আমরা কিন্তু সকলের সাথে সম্পর্ক রেখে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দিয়েছিলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আজকে যেভাবে শুভেচ্ছা বার্তাগুলি এসেছে, জাতির পিতা বঙ্গবন্ধুর সেই আদর্শ, সেই নীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা তারই প্রতিফলন ঘটেছে। সেজন্য আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই এবং যারা আমাদের এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন
তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এমনকি আপনারা জানেন যে 26শে মার্চ পাকিস্তানের প্রেসিডেন্টও একটা শুভেচ্ছা বার্তা দিয়েছে, কাজে প্রাইম মিনিস্টার ইমরান খান সেও শুভেচ্ছা বার্তা দিয়েছে। অর্থাৎ পৃথিবীর বোধহয় কোনো অঞ্চল কেউ বাদ নেই বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা দেয়নি। তো এটাই হচ্ছে সার্থকতা, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি। আজকে সেই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব, এবং সেটা দেবার মতো দক্ষতা বাংলাদেশ অর্জন করেছে। আর সেই অর্জন করেছি বলেই আজকে সারা বিশ্ব বাংলাদেশের জনগণকে সম্মানিত করেছে আমাদের মহান স্বাধীনতা দিবসে এবং মুজিব বর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়ে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে সাথে বাংলাদেশের জনগণকে এবং বিশেষ করে আমার প্রতিষ্ঠান আওয়ামী লীগ এবং আমাদের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সকলকেই। আমাদের যাত্রা অনেক দূর যেতে হবে। আজকে আমরা উন্নয়নশীল দেশ, আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আজকে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন। দারিদ্র্যের হার আমরা কমিয়েছি 20.5 ভাগে, হয়তো করোনার কারণে হয়তো কিছুটা বাড়তে পারে, কিন্তু ইনশাআল্লাহ সেটাও আমরা নিয়ন্ত্রণ করে ফেলব। কিন্তু এই বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ব আমাদের স্বাধীনতা দিবসে, এবং বিশেষ করে সুবর্ণ জয়ন্তীতে এবং মুজিব বর্ষে। এটাই আমাদের প্রতিজ্ঞা। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী এবং দেশবাসী সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি তাদের কাছে এইটুকুই চাই যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে আদর্শকে আবার আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশের আজকে উন্নয়নের মহাসড়কে চলমান, সেই আদর্শ ধারণ করেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা করব, এই প্রত্যয় নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।